সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই যে যার বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। গতদিন আমরা আলোচনা করছিলাম ধাতু এবং ক্রিয়াপদ নিয়ে। ক্রিয়াপদ আলোচনা করেছি, আজকে আমরা ধাতু অংশের আলোচনা করব। এই অংশটি অষ্টম শ্রেণীতেও রয়েছে এবং নবম দশম শ্রেণীতেও রয়েছে। কাজেই অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবারই তোমাদের কাজে লাগবে। আশা করছি আমরা এটি দেখব এবং মনোযোগ দিয়ে শুনব, এবং আমরা ক্লাস শেষে যে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো বা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আমাদের থাকবে, আমরা সেগুলো আমাদের বই থেকে বা নিজের চেষ্টায় বা আমি যা বলছি এগুলো থেকে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেরি না করে আমরা ক্রিয়াপদ এবং ধাতু যে অধ্যায়টি রয়েছে আমাদের অষ্টম শ্রেণীর বইতে বা নবম দশম শ্রেণীর বইতে, শুধুমাত্র ধাতু নামে যে অধ্যায়টি রয়েছে সেটা আমরা বের করে ফেলি। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকের আলোচনা ধাতুতে চলে যাচ্ছি। পাঠ শিরোনাম আমাদের ধাতু ও ক্রিয়াপদ। যদিও আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পাঠ শিরোনামে ধাতু ও ক্রিয়াপদ। ধাতু নিয়ে প্রথমে কথা বলছি। ধাতু হলো ক্রিয়াপদের মূল অংশ, অর্থাৎ ক্রিয়ামূল। অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে বা ক্রিয়ার মূলকেই ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন হলো চল, পট, গম, দৃশ, যা, দেখ। এই ক্ষেত্রে আমরা আগের দিন কথা বলেছিলাম ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, একটা হলো ধাতু এবং একটা হলো ক্রিয়া বিভক্তি। যেমন খেলছি একটা ক্রিয়াপদ, গমন একটা। এখানে আমরা দেখছি খেল হলো ধাতু এবং তার সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে ছি। এখানে একটি বিষয় আমরা খুব ভালো করে একটু লক্ষ্য করব, এই বিষয়টি একটু খেয়াল করি আমরা। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ ও কাল অনুযায়ী ক্রিয়া বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ গঠিত হয়। অর্থাৎ ক্রিয়াপদকে গঠন করতে হলে আমরা আগের দিন দেখেছি ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ ও কাল সূচক বিভক্তি। অর্থাৎ এখানে পুরুষ অনুযায়ী এবং কাল অনুযায়ী যেই বিভক্তি আমরা যুক্ত করব সেই ক্রিয়াপদটি গঠিত হবে। হতে পারে সেটা বর্তমান কালের, হতে পারে ভবিষ্যৎকালের, হতে পারে অতীতকালের। এইভাবে আমরা আমাদের ক্রিয়াপদটি গঠন করব। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা একটু আগেই বলছিলাম যে ধাতু হলো ক্রিয়াপদের মূল অংশ। তাহলে তো আমরা ধাতুকে চিনেই ফেলেছি। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে যে প্রথম অংশটুকু পাওয়া যাচ্ছে সেই প্রথম অংশটুকুই হলো আমাদের ধাতু, অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশ। এর শ্রেণী বিভাগগুলো আলোচনা করলে আরো বিস্তারিত আমরা বুঝতে পারবো আশা করছি। আমরা ধাতুর শ্রেণী বিভাগে চলে যাচ্ছি। এখানে আমরা একটু খেয়াল করি, ধাতুকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। অর্থাৎ ধাতু তিন প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। প্রথমে আমরা মৌলিক ধাতুকে নিয়ে একটু আলোচনা করব। এখানে আমরা দিয়েছি মৌলিক ধাতু বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ যেসব ধাতু বিশ্লেষণ সাপেক্ষ নয় বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক ধাতু বলে। মৌলিক ধাতু সিদ্ধ ধাতু বা স্বয়ং সিদ্ধ ধাতু নামেও পরিচিত। তাহলে কি দাঁড়ালো এখানে? ক্রিয়াপদের যে মূল অংশটি, মৌলিক মানেই হলো এখানে মূল যে অংশ, সেই মূল অংশটি এখানে মৌলিক ধাতু। যেসব ধাতু বিশ্লেষণ সাপেক্ষ নয়, ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, আর কোনো ক্ষুদ্র অংশ করা যায় না, এইসব ধাতুকেই মৌলিক ধাতু বলা হচ্ছে। যেমন একটু আগে যে উদাহরণগুলো আমরা বললাম, ধর, যা, দেখ, পা, কাট, খা, এই সমস্ত কিছুই আমাদের মৌলিক ধাতু। মৌলিক ধাতুকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। আমরা একটু শ্রেণী বিভাগগুলো দেখে নিই। এখানে মৌলিক ধাতু তিন ভাগে বিভক্ত: তৎসম মৌলিক ধাতু, খাঁটি বাংলা মৌলিক ধাতু এবং বিদেশাগত বা বিদেশি মৌলিক ধাতু। এখন আমরা একটু দেখে নিব এক এক করে। তিনটি ধাতুরই শ্রেণীবিভাগগুলো আমরা দেখে নিলাম: তৎসম বা সংস্কৃত, খাঁটি বাংলা এবং বিদেশাগত মৌলিক ধাতু। তৎসম মৌলিক ধাতু হলো বাংলা ভাষায় প্রচলিত তৎসম ক্রিয়াপদের ধাতুকেই মৌলিক ধাতু বলা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে তৎসম বা সংস্কৃত থেকে যেসব ধাতু বাংলা ভাষায় প্রচলিত রয়েছে, আমরা ব্যবহার করছি, এইসব ধাতুকে তৎসম বা সংস্কৃত মৌলিক ধাতু বলা হচ্ছে। যেমন হলো দৃশ, তারপরে কি আছে ক্রি, ক্রিটা হলো একটা সংস্কৃত মৌলিক ধাতু, দৃশ, তারপরে হলো পট। এগুলো পর্যায়ক্রমিক ভাবে বা কিভাবে পরিবর্তিত হয়ে খাঁটি বাংলা হয়েছে বা বাংলায় প্রচলিত রয়েছে সেটা আমরা পরের শ্রেণী বিভাগের মধ্যে দেখে নিই।
পরে কি রয়েছে এখানে আমাদের একটু খেয়াল করি। খাঁটি বাংলা মৌলিক ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে, প্রাকৃত কথাটি কি একটা, অর্থাৎ আমাদের মুখে মুখে প্রচলিত হতে হতে সেটা কি হয়েছে, পরিবর্তিত হয়েছে। সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় যেসব ধাতু প্রচলিত হয়েছে বা চলে এসেছে সেসব ধাতুকে বলা হচ্ছে খাঁটি বাংলা মৌলিক ধাতু। এই ক্ষেত্রে দেখো এখানে আমরা এখানে বলেছিলাম ক্রি হলো তৎসম, এই ক্রিয়ের বাংলা হলো আমাদের আবার ক্রিয়ের খাঁটি বাংলা হলো কর। গম হলো তৎসম, গমের খাঁটি বাংলা হলো যা। আবার দৃশ হলো তৎসম, এই দৃশ্যের খাঁটি বাংলা হলো দেখ। এইভাবে এগুলো পরিবর্তিত হয়ে এসেছে, অর্থাৎ ক্রি থেকে কর, গম থেকে যা, দৃশ থেকে দেখ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, তৎসম বা সংস্কৃত ক্রিয়াপদের যে মূল সেটাকে বলছি তৎসম, আর তৎসমগুলোই যখন প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, বাংলা ভাষায় প্রচলিত রয়েছে, আমরা যেগুলো ব্যবহার করছি সেগুলোকে বলা হচ্ছে খাঁটি বাংলা মৌলিক ধাতু। আমাদের এই ধাতুর মধ্যে কতগুলো বিদেশাগত বা বিদেশি ধাতু রয়েছে, এগুলোকে বলা হচ্ছে বিদেশি ধাতু। এর সংজ্ঞা হলো কি, বিদেশি ভাষা থেকে যেসব ধাতু বাংলা ভাষায় প্রচলিত রয়েছে সেসব ধাতুকে বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু বলা হচ্ছে। আমরা যেমন অনেক সময় কথা বলি, বলতে বলতে বলি, যেমন টান শব্দটি বলি আমরা, লাটক শব্দটি বলি আমরা, জম, জমেছে, জমে গেছে, এই যে শব্দগুলো বলি, জম শব্দটা কিন্তু বিদেশি শব্দ, বিদেশাগত ধাতু, জমেছে। হ্যাঁ, একইভাবে আমরা বলি লটকিয়ে রাখা, লটকানো, এটা হলো বিদেশাগত, লাটক, লাটক থেকে এসেছে। এরপরে আবার কোনটা আমরা খুব প্রচলিত, আমরা বলি যে টান থেকে, তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ রয়েছে টান, অর্থাৎ দেশের টানে, জন্মভূমির টানে সে ফিরে এসেছে, দেশের টানে ফিরে এসেছে, মাতৃভূমির টানে ফিরে এসেছে। এই টান শব্দটার অর্থ হলো আকর্ষণ অর্থে। এইভাবে টান আছে টুট, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ছিন্ন হয়ে যাওয়া। তারপরে তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ রয়েছে বিগার, বিগার শব্দের অর্থ হলো নষ্ট হয়ে গেছে, বিগড়ে গেছে। এই যে তাহলে কি পেলাম এখানে, বিদেশি ভাষা থেকে যেসব ধাতু বাংলা ভাষায় প্রচলিত রয়েছে বা বাংলা ভাষায় এসেছে এসব ধাতুকে বিদেশি ধাতু বা বিদেশাগত ধাতু বলা হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, মৌলিক ধাতুর যে তিনটি ভাগ ছিল, তিনটে ভাগের মধ্যে আমরা প্রথমে একটি আলোচনা করলাম তৎসম, খাঁটি বাংলা এবং বিদেশি বা বিদেশাগত ধাতু। এরপরে ধাতুর তিনটি শ্রেণী বিভাগের মধ্যে দ্বিতীয় ভাগটিতে আমরা চলে যাচ্ছি সাধিত ধাতু। প্রথমে আমরা জেনে নেই সাধিত ধাতু কাকে বলা হচ্ছে। আমরা একটু খেয়াল করি, এখানে মৌলিক ধাতু বা নাম পদের পরে আ প্রত্যয় যোগে গঠিত হয় সাধিত ধাতু। তাহলে এই ক্ষেত্রে আমরা সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলবো যে মৌলিক ধাতুর পরে বা নাম পদের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। একইভাবে সাধিত ধাতু হলো কি, তিন প্রকার আমাদের। সাধিত ধাতু তিন প্রকার, নাম ধাতু, প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। তাহলে সাধিত শব্দটাই হলো কি, সাধিত মৌলিকটা যেমন বিশ্লেষণ করা যাচ্ছিল না, অর্থাৎ মূলটাই রয়ে গিয়েছিল। আর সাধিত ধাতুর সঙ্গে কি হচ্ছে, মূল ধাতুর সঙ্গে বা নামপদের সঙ্গে অন্য কোনো কি যুক্ত হচ্ছে, আ প্রত্যয় যুক্ত হচ্ছে। এই আ প্রত্যয়টি যুক্ত হয়ে যখন সেটা হতে পারে বিশেষ্য, হতে পারে বিশেষণ, হতে পারে অন্য কোনো প্রত্যয়, হতে পারে স্রেফ একটি মৌলিক ধাতু হতে পারে। এই যে নামপদ অর্থাৎ বিশেষণ বা অন্য কোনো পদের পরেও যুক্ত হতে পারে, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে অর্থাৎ মৌলিক ধাতুগুলোর পরেও আ প্রত্যয় যুক্ত হতে পারে। যেমন হলো পর যোগ আ, পড়া, এটা কিন্তু একটা সাধিত ধাতু। একইভাবে আমরা যদি বলি ঘুম, একটা নামপদ, ঘুমের সঙ্গে কি যুক্ত হলো, আ যুক্ত করে ঘুমা, তখন কিন্তু সাধিত ধাতু হয়ে গেল। এইটা যখন আমরা ক্রিয়াপদ গঠন করব, ঘুমাচ্ছে, ঘুমিয়েছিল, ঘুমিয়েছিলাম। হ্যাঁ, এরপরে হাত শব্দটি কি, হাত শব্দটি হলো এখানে নামপদ, হাতের সঙ্গে যখন আমরা আ যুক্ত করব, হাতা, তখন এটা একটা সাধিত ধাতু হয়ে গেল। এখন সাধিত ধাতুর শ্রেণী বিভাগের বেলা আমরা বলেছি সাধিত ধাতু হলো কয় প্রকার, তিন প্রকার। প্রথমটি হলো কি, এখানে প্রথমটি আমরা এখানে দেখেছি, প্রথমটি হলো নাম ধাতু, এরপরে প্রযোজক ধাতু, এরপরে কর্মবাচ্যের ধাতু। তাহলে এক একটি করে সংজ্ঞা আমরা জেনে নিই। প্রথমে নাম ধাতু কাকে বলছি,
প্রযোজক ধাতু কাকে বলছি এবং কর্মবাচ্যের ধাতু কাকে বলছি দেখে নিই আমরা এক এক করে সংজ্ঞা। নাম ধাতু বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে নাম ধাতু গঠিত হচ্ছে। তাহলে নাম ধাতুর সংজ্ঞা হলো বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে নাম ধাতু বলে। যেমন এখানে ঘুম যোগ আ, ঘুমা হয়ে গেল একটা নাম ধাতু। ধমক যোগ আ, ধমকা হয়ে গেল এখানে নাম ধাতু। এরপরে প্রযোজক ধাতুর সংজ্ঞায় আমরা চলে যাব। প্রযোজক ধাতুর বেলায় যেটা আমরা বলছি, আমরা যখন এর আগে যখন আমরা ক্রিয়াপদের শ্রেণীবিভাগ পড়েছিলাম তখন আমরা প্রযোজক শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম। ওখানে প্রযোজক ক্রিয়া ছিল, অর্থাৎ প্রযোজক ক্রিয়ার বেলায় কি ছিল, এখানে প্রযোজক ক্রিয়ায় বলা হচ্ছিল যে কি করছে, এখানে অন্যকে নিয়োজিত করে কাজটা আদায় করে নিচ্ছে, তখন সেই ক্ষেত্রে সেটা হলো, অর্থাৎ মূল কর্তা সরাসরি না করে অন্যের মাধ্যমে যখন কাজটি করে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলা হচ্ছে। এখানেও একইভাবে বলা হচ্ছে কি, মৌলিক ধাতুর পরে প্রেরণা অর্থে, অর্থাৎ কাউকে উৎসাহিত করা হচ্ছে বা কাউকে নিয়োজিত করা হয়েছে, প্রেরণা অর্থে বা নিয়োজিত করা অর্থে যখন আ প্রত্যয় যুক্ত হবে। একটু খেয়াল করো, এখানে সাধিত ধাতুর সংজ্ঞায় বলা হয়েছিল, অর্থাৎ নাম ধাতুর সংজ্ঞায় বলা হয়েছিল যে কি বলা ছিল, এখানে মৌলিক ধাতুর সঙ্গে বা নাম পদের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে, এখানে আমার নাম ধাতুটি কেবলমাত্র নাম পদের পরে আ প্রত্যয় যুক্ত হয়েছে সাধারণভাবে। কিন্তু প্রযোজক ধাতুর বেলায় কি হয়েছে, মৌলিক ধাতুর পরে প্রেরণা অর্থে বা নিয়োজিত করা অর্থে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে তাকে প্রযোজক ধাতু বলা হচ্ছে। যেমন হলো কি, প্রেরণা অর্থে মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে চাঁদ দেখান, এখানে দেখ যোগ আ যুক্ত হয়েছে, অর্থাৎ দেখাটা এখানে হলো কি প্রযোজক ধাতু হয়ে গেছে। এখানে তার সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়েছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, হ্যাঁ, তখন প্রযোজক ক্রিয়া হয়ে গেল, মা শিশুকে চাঁদ দেখান। তারপরে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, শিক্ষক ছাত্রকে পড়ান বা শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এই যে পর যোগ আ মৌলিক ধাতুর সঙ্গে এখানে নিয়োজিত করা অর্থে বা প্রেরণা অর্থে করা হয়েছে। দেখ যোগ আ মৌলিক ধাতুর সঙ্গে প্রেরণা অর্থে বা নিয়োজিত অর্থে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে খাওয়াচ্ছে বা খাওয়ায়, এই হলো আমাদের প্রযোজক ধাতু। চলে যাচ্ছি কর্মবাচ্যের ধাতু কাকে বলছি আমরা। বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে, এখানে বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন তাকে বলা হচ্ছে প্রযোজক ধাতুর ক্রিয়া, প্রযোজক ধাতু। তাহলে কি হলো, এখানে একটা বাক্যে যখন কিনা কর্তা আছে, কর্ম আছে, কিন্তু ক্রিয়াপদটার সাধারণত কার সঙ্গে সম্পর্ক বেশি ঘনিষ্ঠ থাকার কথা, কর্তার সঙ্গে সম্পর্ক বেশি ঘনিষ্ঠ থাকার কথা। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে কর্মের সঙ্গেই ক্রিয়ার সম্পর্কটা যখন প্রধান হয়ে ওঠে তখন তাকে কর্মবাচ্যের ধাতু বলা হচ্ছে। বইটি হারিয়ে ফেলেছি, এখানে কোনো কর্তা নেই, কর্ম কি ছিল, বই ছিল, কি হারিয়ে ফেলেছি, বইটি হারিয়ে ফেলেছি। এখানে আমি বইটি হারিয়ে ফেলেছি, আমি এখানে অনুপস্থিত, আমির কোনো দরকার নেই, তারপরেও বাক্যটি ঠিক মতোই রয়েছে, বাক্যটি তার ভাব প্রকাশ করতে পেরেছে। তারপরে কি হলো, তোমরা যখন বাইরে থাকো, শিক্ষক ক্লাসে থাকেন, তোমরা কেউ যখন ইংলিশে বলো মে আই কাম ইন স্যার, এখানে কিন্তু আই শব্দটি রয়েছে, কিন্তু বাংলায় যখন বলি আসতে পারি স্যার, আমরা কিন্তু এরকম বলি আমি শব্দটি, আমি ভেতরে আসতে পারি স্যার, এখানে কিন্তু আমি শব্দটি আমরা বলছি না বা কর্তা শব্দটি এখানে নেই। তাহলে কি হলো, আমার কর্মের সঙ্গে আমার ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়ে গেল। তোমাকে বসতে বলেছি, তোমাকে বসতে বলেছি, আমি এখানে অনুপস্থিত, আমি তোমাকে বসতে বলেছি, তোমাকে বইটি পড়তে বলেছি, আমি তোমাকে বইটি পড়তে বলেছি, আমি তোমাকে বইটি পড়তে বলেছি। আমরা যখন ক্রিয়াপদের শ্রেণীবিভাগ পড়েছিলাম আমরা পড়েছিলাম সেখানে দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, কি এবং কাকে প্রশ্ন করলে। আমি তোমাকে, কাকে, তোমাকে, কি বলেছি, বই পড়তে বলেছি। কি এবং কাকে দুটো কর্ম আছে কিন্তু এখানে কর্তা নেই, কিন্তু তারপরেও কর্মের সঙ্গে, কর্ম দুটির সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ এখানে প্রধানভাবে প্রকাশিত হয়ে গেছে।
এরকম যখন হবে তখনই সেটা হলো আমাদের কর্মবাচ্যের ধাতু। তাহলে আমরা কি করলাম, আমাদের যে তিনটি ভাগ ছিল, আমাদের ধাতুর যে তিনটি ভাগ আমাদের, আমরা মৌলিক ধাতু এবং সাধিত ধাতু সম্পর্কে আলোচনা করে ফেললাম। চলে আসবো এবারে যৌগিক ধাতুর ক্ষেত্রে। এখানে যৌগিক ধাতু বলা আছে আমাদের, যৌগিক ধাতু বলা আছে, আমরা যৌগিক ধাতুর বিস্তারিত আমরা বলছি। যৌগিক ধাতু এখানে কি বলা হচ্ছে, প্রথম কথাই হলো যৌগিক ধাতুকে কি করা হচ্ছে, যৌগিক ধাতুর আলাদা কোনো নাম নেই বা শ্রেণী বিভাগ নেই, শুধু আমরা এখানে সংজ্ঞাটা পড়লেই আমাদের হবে কাকে বলছি আমরা যৌগিক ধাতু। অর্থাৎ বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পর, ধনাত্মক অব্যয় আমরা পদের শ্রেণীবিভাগ যখন পড়েছি বা যখন পড়বো ওখানে, সেখানে আমরা ধনাত্মক অব্যয়, ধ্বনির অনুকরণ, অন্য কোনো ধ্বনির অনুকরণ যেগুলো অব্যয় সেগুলো হলো ধনাত্মক অব্যয়। তো এই ক্ষেত্রে বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পর কতগুলো মৌলিক ধাতু, এই মনে করো কর, হ, দে, খা, পা, যা, ধর, কাঠ, হ্যাঁ, এগুলো যখন আমরা যুক্ত করব তখনই হয়ে যাবে আমাদের যৌগিক ধাতু। অর্থাৎ বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর মৌলিক ধাতুগুলো বসালেই আমার যৌগিক ধাতু হয়ে যাচ্ছে। সাবধান হ, সাবধান ছিল একটা আলাদা পদ, তারপরে অ। সুখী হও, সুখী, তারপরে হ যুক্ত হলো। তারপরে কি বললাম, আমার সুখী ছিল বিশেষণ, তার সঙ্গে হ যুক্ত করলাম। এটা আমরা একটু বিস্তারিত দেখে নিব। আমাদের যৌগিক ধাতু আলোচনার আগে আমরা যৌগিক ধাতুর উদাহরণগুলো একটু দেখে নিচ্ছি। আমাদের আজকের আলোচনা যেটা ছিল সর্বশেষ আমাদের ধাতু তিন প্রকারের মধ্যে যৌগিক ধাতু। তাহলে আমরা একটু স্ক্রিনে চলে আসি। এখানে দেখো যৌগিক ধাতু বলা হচ্ছে কাকে, বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সাথে কর, হ, দে, খা, পা, যা, ধর ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু গঠিত হচ্ছে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আমরা পেলাম, যৌগিক ধাতু আর কি নামে পরিচিত হতে পারে? এই সংযোগমূলক ধাতু হতে পারে। যেমন আমার ধনাত্মক অব্যয়ের পরে দিয়েছি কি, টনটন করছে, টনটন করছে, সাবধান হ, সুখী হ, ভয় পা, বাড়ি যা, বাড়ি ছিল আমার বিশেষ্য, তারপরে যা, ভয় ছিল বিশেষ্য, তারপরে পা, আমার সুখী ছিল বিশেষণ, সাবধান ছিল বিশেষণ, এরপরে হ যুক্ত হয়েছে, ধনাত্মক অব্যয় ছিল টনটন, এরপরে কর যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়েছে, টনটন করছে, মাথা ঝিমঝিম করছে, তারপরে খা খা, রোদ পড়ছে, এই যে খা 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 করছে, এইভাবেই আমাদের যৌগিক ধাতু গঠিত হচ্ছে। তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয় ছিল, আমাদের আলোচনার বিষয় ছিল ধাতু। এই ধাতু, তাহলে আমরা পেলাম যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলছি। ধাতুর গঠন যদি আমরা বলি, ক্রিয়াপদের যে মূল প্রধান অংশ দুটি, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে ধাতু বা ক্রিয়ামূল পাওয়া যাচ্ছে এবং পরে ক্রিয়া বিভক্তি পাওয়া যাচ্ছে। তার মানে প্রথম অংশটি আমাদের ধাতু এবং পরের অংশটি হলো ক্রিয়া বিভক্তি। এরপরে আমরা পেলাম ধাতুর শ্রেণী বিভাগ, আমরা প্রধানত তিন ভাগে বিভক্ত। তারপরে মৌলিক ধাতু আবার তিন ভাগে বিভক্ত, সাধিত ধাতু তিন ভাগে বিভক্ত এবং যৌগিক ধাতুর আলাদা কোনো শ্রেণী বিভাগ নেই। আমি আশা করছি তোমাদের ধাতু সম্পর্কে, আমাদের যে ধাতু অধ্যায়টি আমরা আলোচনা করলাম, এটি সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা হয়েছে এবং তোমাদের যাদের একটু কোনো জায়গায় একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে, একটু যদি বারবার আমরা যে আলোচনা করলাম এই আলোচনাটুকু যদি বারবার একটু দেখো, আমার কথার সঙ্গে তোমাদের বই যদি একটু মিলিয়ে নাও, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে বলে আমি আশা করছি। আমরা আজকে এই পর্যন্তই থাকবো এবং তোমাদের সুবিধার্থে পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে আমাদের, ও পরীক্ষায় অবশ্য তোমাদের 4টি করে অপশন থাকবে। আমি এখানে অপশন ছাড়া কিছু প্রশ্ন দিয়েছি। এই অপশন তোমরা এই প্রশ্নগুলো খাতায় তুলে রাখবে আশা করছি এবং এই অধ্যায় থেকে যেগুলো সম্ভাব্য প্রশ্ন এখানে আমরা দিয়েছি, সম্ভাব্য প্রশ্ন যেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা খাতায় তুলে নিয়ে এগুলো সমাধানের চেষ্টা করবে। তাহলে আমরা স্ক্রিনে একটু দেখে নিই প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্নে আছে, ক্রিয়ার মূল অংশকে কি বলে? আমরা আলোচনা করেছি ক্রিয়ার মূল অংশকে কি বলে। ধাতু প্রধানত কত প্রকার?
মৌলিক ধাতুর অপর নাম কি? দেশের সেবা করো বাক্যে কোন ধাতুর উদাহরণ? এখানে দেশের সেবা করো কোন ধাতুর উদাহরণ? অর্থাৎ আমরা এখানে দেখেছি সেবা করো বা সেবা কর, আমরা দেখেছি এখানে। এরপরে দেখো খাট টান কোন মৌলিক ধাতু? আমরা দেখেছি টান, ডার, টুট, বিগার এইসব আমাদের বিদেশাগত ধাতুর উদাহরণ আমরা পড়েছিলাম এখানে। এরপরে 6 নম্বর প্রশ্নে আছে প্রযোজক ধাতু আর কি নামে পরিচিত? প্রযোজক ধাতু আমাদের এখানে আমরা আলোচনার সময় আমরা এটা বলিনি। প্রযোজক ধাতুর আরেক নাম হলো নিযন্ত ধাতু। নিযন্ত ধাতু তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। এখানে প্রযোজক ধাতু যেখানে লেখা আছে ওখানে লেখা আছে প্রযোজক ধাতু নিযন্ত ধাতু নামেও পরিচিত। তাকে ধমকিও না, এখানে আমরা পড়েছিলাম, ওখানে ধমক শব্দটির সঙ্গে আ যুক্ত করেছিলাম। তাকে ধমকিও না বাক্যে কোন ধাতুর প্রয়োগ রয়েছে? সাধিত ধাতু কত প্রকার? কোন ধাতু বিশ্লেষণ করা যায় না? যৌগিক ধাতুর অপর নাম কি? এরপরে রয়েছে মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়? মা ছেলেকে পড়ান বাক্যে কোন ধাতুর প্রয়োগ ঘটেছে? কর্মবাচ্যের ক্রিয়ায় মূলকে কি বলে? কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কি বলে? তৎসম ক্রিয়াপদের ধাতুকে কি বলে বা তৎসম ক্রিয়াপদের ধাতু কি নামে পরিচিত? হাত ধর, উত্তর দে কোন ধাতুর উদাহরণ? এই ছিল আমাদের 15টি। আমরা এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। আমরা অপশন ছাড়া প্রশ্নগুলো দিয়েছি। তোমরা প্রশ্নগুলো খাতায় তুলবে এবং উত্তর লেখার চেষ্টা করবে। আশা করছি তোমাদের অনেক 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 কাজে লাগবে। অষ্টম শ্রেণীতে ক্রিয়াপদ এবং ধাতু নামে যে অধ্যায় রয়েছে সেই অংশে আমরা গত দুদিন ধরে আমরা ক্রিয়াপদের একদিন আলোচনা করেছিলাম, আজকে ধাতুর আলোচনা করলাম। আর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র আজকের যে ধাতু আলোচনা করলাম তোমাদের জন্য তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ে ধাতু নামে যে অধ্যায়টি রয়েছে সেটার পুরো আলোচনাটাই আজকে আমি করতে পেরেছি আশা করি। এবং তোমাদেরকে কতটুকু তোমরা বুঝতে পেরেছো আমি জানি না, তবে আশা করব আমি চেষ্টা করেছি তোমাদেরকে এবং তোমরা বুঝতেও পেরেছো। এই ক্ষেত্রে তোমাদের যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তোমরা বারবার এটা শুনবে, বারবার দেখবে, বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নেবে। তাতে করে তোমাদের সন্দেহ বা তোমাদের যে না বোঝা জায়গাগুলো রয়েছে সেগুলো আরো পরিষ্কার বুঝে ফেলবো বলেই আমার বিশ্বাস। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো অধ্যায় হতে পারে, সেটা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র, হতে পারে অষ্টম শ্রেণী, হতে পারে নবম দশম শ্রেণী, হতে পারে একাদশ দ্বাদশ শ্রেণী, আমরা আরেকটি অধ্যায় নিয়ে বা আরেকটি গল্প কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।